আমি পল্লবদাকে আহ্বান করছি পরিবেশনের জন্য। ব্রততী মা বলে যিনি আছেন তাকে অনুরোধ করছি স্পিকারটা অফ করে দিতে। আজকে একটি বিশেষ দিন উপলক্ষে ভারতের রাজনৈতিক স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে এই প্রভাতী সৎসঙ্গের আয়োজন। আমি সেই আয়োজনের যিনি পুরোধা, যাকে কেন্দ্র করেই আমাদের সমস্ত কিছু, সেই পরম দয়াল রাতুল চরণে আমার অসংখ্য কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ চরণে শ্রী শ্রী বড়মা শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে প্রণাম। আচার্য দেব শ্রী শ্রী দাদা শ্রীচরণে প্রণাম। পূজ্যপাদ বাবাইদা শ্রীচরণে প্রণাম। আজকে বিশেষ দিন, বছরে একদিন আসে যে দিনটি ৭৫ বছর আগে এসেছিল। আমার জানা নাই, হয়তো আপনাদের অনেকেরই জানা থাকবে। ভারতবর্ষে কতজন মানুষ আছেন যারা ৭৫ বছর বয়স? আমার শ্রদ্ধেয় তিমিরদা আছেন, তাকে আমি আমার প্রণাম জয়গুরু জানাই। যখন ৭৫ শব্দটা আসে, তখন দেখা যায় যে আমরা কি ছিলাম আর কি হলাম সেইটা মেলানোর জন্য মানুষের অভাব। খুব কম মানুষ আছেন যারা অ্যাটলিস্ট 85 ইয়ার্স, 85-90 বছর বয়স না হলে পরাধীন ভারতের কি অবস্থা সেইটা আমাদের ডাইরেক্ট জানার কোনো অধিকার, অবকাশ নাই। বইপত্র পড়ে, সিনেমা দেখে যতটুকু জানা যায় বা যতটুকু আমাদের জানানো হয় ততটুকু আমরা জানতে পারি। 1947-এ যখন আমাদের রাজনৈতিক ফ্রিডম, আমি ফ্রিডম কথাই বলবো, ইন্ডিপেন্ডেন্স কথাটা শ্রী শ্রী ঠাকুর পছন্দ করতেন না। তিনি বলতেন যে আমার জন্মটাই আমার মা বাবার ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট। আমি বড় হই কারো উপর ডিপেন্ডেন্স হয়ে, ইন্টারডিপেন্ডেন্স না হলে সমাজ চলে না, রাষ্ট্র কি করে চলবে? তাই ইভেন একটা রাষ্ট্র যদি সেভাবে স্বাধীনতা পায়ও, তাকেও তো বাণিজ্যিকের ব্যাপারে, ভৌগোলিক ব্যাপারে, আর্থিক ব্যাপারে, কূটনৈতিক ব্যাপারে, সামরিক ব্যাপারে সকলের সঙ্গেই ইন্টারডিপেন্ডেন্স হয়েই সেটা চলে। যাই হোক, সেটা ইন্টারপ্রিটেশনের কথা, বোধের কথা, কিন্তু বাস্তব হচ্ছে তখন শ্রী শ্রী ঠাকুরের বয়স ৫৮ বছর। 1947-এ 15 আগস্টে শ্রী শ্রী ঠাকুরের বয়স ৫৮ বছর। কোথায় তিনি? দেওঘরে। কেন তিনি দেওঘরে? কেন তিনি মাতৃভূমিতে তার স্বাধীনতার রস আস্বাদন করছেন না? কারণ একমাত্র তিনি সেই যুগে দাঁড়িয়ে ব্যতিক্রমী ব্যক্তি হিসেবে ওইভাবে স্বাধীনতাকে আনার বিরোধিতা করেছিলেন। তার জন্য তাকে সমালোচনা শুনতে হয়েছিল। তিনি চেষ্টা করেছিলেন প্রকৃত স্বাধীনতা কিভাবে আসবে, কিন্তু
নারায়ণ যখন নররূপে আসেন তখন দশচক্রে ভগবান ভূত হন। তাদের সমস্ত কিছু ইচ্ছা, শুভ ইচ্ছা, সেইটা মানুষের মাধ্যম দিয়ে প্রকাশ করতে চান। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছি, মহাভারত যুদ্ধ দেখেছি। তার হিমায়তপুর থেকে দেওঘরে আসাও, তার পরবর্তী অধ্যায়ে তাও দেখেছি, সমস্ত কিছু মানুষের মাধ্যমে। তাই তিনি মানুষকে সেন্টার স্টেজে এনেছিলেন। তুমি যে কোন অধীনতা থেকে স্বাধীন হতে চাইছো, আগে সেইটা জানো। যে অধীনতাটা তোমাকে সারা জীবন, তোমাকে বংশ পরম্পরায় দাস করে রাখবে, কৃতদাস করে রাখবে, গোলাম করে রাখবে, সেই অধীনতা থেকে যদি মুক্ত না হও, তাহলে আর যেটাকে নিয়ে লাফালাফি করছো, দাপাদাপি করছো, সেটা আর যাই হোক, তোমার সুয়ের অধীনতার দিকে তুমি আগাতে পারছো না। পরমপিতা বললেন, বৃত্তি প্রবৃত্তির অধীনতা, সেই অধীনতা থেকে মুক্ত না হয়ে গেলে মানুষকে বাহ্যিক দিক থেকে যত রকম কমফোর্ট, যত রকম গ্লোরিফাই করা যাক না, কিন্তু সে যখন একা হয় তখন সে বুঝতে পারে যে না, আমাকে নিয়ে লোকে যা ভাবে, আমি বাইরে আমাকে যা প্রকাশ করতে চাই, আসলে সেটা নয়। 36 বছর বয়সে শ্রী বরদার, আর মাত্র 12 বছর বয়স আজকে যাকে আমরা সামনে রেখে চলছি, পরম পূজ্যপাদ শ্রী দাদাকে নিয়ে। সারপ্রাইজিংলি আমি আজকের দিনটা অত গভীরভাবে দেখিনি, কারণ দরকার পড়েনি। জন্মগত থেকে অভ্যাস থেকে স্বাধীনতার স্বাদ পেয়ে এসেছি, যা কিছু তাই করতে পারি, করছিও তো তাই, কেউ বলার নাই। ফ্রিডম মানে পূর্ণ ফ্রিডম। আজকে যদি আমার স্বার্থে আমার বাবা কিছু বলেন, আমি তাকে হয় বাড়ি আর ছেড়ে যাবো কোথায় করোনা কালে, মুখ বন্ধ করে বসে থাকি। আমি তো ফ্রিডম, আমি তো স্বাধীন, আমি কেন গুরুজনকে মানবো, আমি তো স্বাধীন। আমি কেন, আমরা আজকাল উপদেশ বলে জ্ঞান কেন শুনবো। দিন শ্রী ঠাকুর যখন সবাই বারবার তাকে এসে বলছেন যে ঠাকুর আপনি পুরো দেশ, তাদের সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন ভারতকে স্বাধীন করার জন্য, ব্রিটিশকে তাড়ানোর জন্য, আপনি এক কোণে বসে আছেন, ওই কীর্তন করছেন, সদাচরণা করছেন, হাসছেন, খেলছেন, মানুষকে নিয়ে বিভিন্ন রকম ছোট ছোট প্রতিষ্ঠান করছেন। আপনি আপনার সকলকে নিয়ে ঝাঁপিয়ে কেন পড়ছেন না? আপনি যে এরিয়াতে থাকেন, পাবনা, ঢাকা, চট্টগ্রাম, এইসব এরিয়া তো একদম টেররিস্টদের জন্মস্থান। ঠাকুর বললেন 28 নভেম্বর 1941-এ, বলতেন না, কিন্তু তিনি বললেন স্বাধীনতা আসে না, জাতি স্বাধীন হয়। আমাদের চরিত্রই আমাদের পরাধীন করে রেখেছে, ইংরেজি না। এখনো আমরা এমন কোন প্ল্যাটফর্ম সৃষ্টি করতে পারিনি যেখানে প্রত্যেকে তার বৈশিষ্ট্যের প্রশ্নরূপে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারবে। আমরা বৈশিষ্ট্যকে ভেঙে চুরমার করে দিয়েছি। বৈশিষ্ট্য পালি পুরুষোত্তমের উপস্থিতি থাকা সত্ত্বেও রাজশক্তি আমরা হাতে পেয়ে বৈশিষ্ট্যকে
নার্চার দেওয়ার বদলে সব এক করে দিয়েছি। আমাদের কনস্টিটিউশনের যে প্রিয়াম্বল এবং যে স্পিরিট, সে স্পিরিট হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, whether it is practicable or not, but this is the spirit. আমাদের জুডিশিয়ারি, আমাদের এক্সিকিউটিভ, আমাদের লেজিসলেচার সমস্ত একটা প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে, ইকুয়ালিটি বিফোর ল। আইনের চোখে সবাই সমান। পরম দয়াল দয়া করে আদর্শ বিনায়কে বললেন, আইনের চোখে সবচেয়ে সবাই সমান, এর চেয়ে বড় বুজরুকি বা ধাপ্পা আর হতে পারে না। কতজনে জানি আমরা? তাই বলছেন, আজও আমরা হিংসা, দেশ, দলাদলি নিয়ে মেতে আছি, কেউ কারো স্বার্থ নেই। একটা পারস্পরিক প্রীতি ও দরদ এখনো ফুটে ওঠেনি। 1941-এ বলছেন, আজকে আমরা 2021-এ আছি। আমরা কি বলতে পারি মুক্ত কণ্ঠে, না দয়াল, আমরা হিংসা, দেশ, দলাদলি নিয়ে মেতে নাই, আমরা সকলেই সকলের স্বার্থ, আমাদের একটা পারস্পরিক প্রীতির দরদ চারদিকে ফুটে উঠেছে? এখনো বলতে পারি না। তিনি ছবিটা তুলে ধরেছিলেন, যতদিন পর্যন্ত মানুষ প্রবৃত্তি অধীন থাকবে, সত্তার অধীনে না আসবে, তাহলে কিচ্ছু হবে না। তা আমাদের হয়ওনি। তাই আমি নেগেটিভিটি দিয়ে শুরু করছি না, কারণ যে সমস্ত দেশ সেই সময় পরাধীন ছিল, আমাদের দেশের অনেক কিছু উন্নতি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সেই উন্নতিটার ফল আমরা কিন্তু যেভাবে পাওয়া দরকার আমরা পাইনি। তারপর বলছেন, ধর্মকে বাদ দিয়ে রাজনীতির কচকচি আমি বুঝি না, ধর্ম মানে বাঁচা বাড়া। ধর্মের দাঁড়া হলেন আমার বৈশিষ্ট্য পালি আপ্রিয়মান আদর্শ। মানব গোষ্ঠীর একায়নী কেন্দ্র হয়ে থাকেন সেই আদর্শ। তাই জনসমষ্টি, এমনকি মানব গোষ্ঠীর একায়নী কেন্দ্র হতে পারেন একমাত্র তিনি, এবং তাকে কেন্দ্র করেই দেশের জনগণ আর যা কিছু হতে নিয়ে ঐক্যবদ্ধ সুসংগত হতে পারে। শ্রী শ্রী বলছেন ঠাকুর, প্রত্যেকে এমন করতে থাকে যাতে বাণিজ্য, শিল্প, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা সমস্ত কিছু সুব্যবস্থিত হয়। তখন এইটা করতে মানুষ যদি এইটা ব্যক্তিগতভাবে করে, তখন রাষ্ট্র স্বতই তাদের হাতে এসে পড়ে। এইবার বলছেন কারণ, তিনি বলছেন যে ভালোটাকে বাড়িয়ে দাও, খারাপটা চলে যাবে। ব্রিটিশরা যে গুণগুলো নিয়ে আমাদের পরাধীন করে ফেললো, তাদের দাস ভেবে নিন, দাস করে ফেললো। তারা তো আমার ঘর ভেঙে ঢুকে যায়নি, আমাকে শিক্ষার আলো দেখিয়েছে, আমাকে নতুন যুগের ভাষা শিখিয়েছে, আমাকে সাহিত্য পড়তে শিখিয়েছে। আমি তো নরবলি, ছাগবলি এইটুকুনি মেতে থাকতাম, আমাকে নতুন কালচার শিখিয়েছে। এই করে 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 আমাকে জয় করেছে, আমাকে বশ করেছে। তারপরে তার শোষণ করার, ব্যবসা বাণিজ্য যা করার সেটা সেটা ঠাকুর বলছেন যে টিবি রোগীকে এমন নারিশমেন্ট যদি দেওয়া যায় যাতে তার ভাইটাল ফোর্স ও রেজিস্ট্যান্স পাওয়ার বাড়ে, তখন যেমন তার রোগ জীবাণুগুলি শরীর থেকে চলে যায়, তেমনি আমাদের সর্বতভাবে সংহত, সমর্থ, সত্তা পোষণক্ষম করতে করতে তুলতে পারলে, যদি আমাদের শোষক কেউ থাকে, তারা সরবেই, কিন্তু তখন তাদের অনুযোগ করার কিছু থাকবে না। তাই আমার মনে হয় ইংরেজ তাড়াবার চেষ্টা না করে যদি ইংরেজকে আমাদের প্রতি ইন্টারেস্টেড করে তুলতে পারি, তাহলে তাদের সত্তায় ইন্টারেস্টেড হয়ে তাহলে ইংরেজকে আমরা পেতে পারি আমাদের অ্যাসেট হিসেবে। আর আমরা যদি সে চরিত্র প্রস্তুতি আয়ত্তে না করি এবং ইংরেজ যদি এই অবস্থায় চলেও যায়, তাহলে এখন যে সমস্যা আছে সে সমস্যা আরো থাকবেই, বরং সমস্যা তখন আরো গহীন হয়ে উঠবে। ঈর্ষা, দেশ, সাম্প্রদায়িকতা, অনৈক্য, অসংগতি, অসামর্থ্য, অসাধুতা, স্বার্থান্ধতা
পরপ্রদত্ত ক্ষমতার বলে বলিয়ান হয়ে দেশের বুকে প্রতিনিধিত্ব শুরু করে দেবে। আর ইংরেজ ও অন্যান্য জাতি আমাদের এই অন্তর্নিহিত দুর্বলতার সুযোগ গ্রহণ করে করতে কসুর করবে না। তাই ইংরেজ যাবার আগেও পরেও তাই আমরা শ্রী শ্রী ঠাকুর যে পথে উইন ওভার করে ইংরেজদের কাছ থেকে ফেভারেবল হয়ে লিবার্টি চেয়েছিলেন, ফ্রিডম চেয়েছিলেন, আমরা সেটা না করে প্রিম্যাচিওর বেবি ডেলিভারি করে দিলাম। করে দেবার পরে দেশবশত, হিংসাবশত, ক্রোধবশত এই আমাদের সোনার দেশটাকে তিন টুকরো করে দিয়ে গেল। আমার তীরবিদ্যা আছেন, পলিটিক্যালি খুব অ্যালার্ট মানুষ, তিনি জানেন আমাদের জিডিপি, আমাদের বাজেটারি অ্যালোকেশনের কত পার্সেন্ট, কত দিন ধরে, 75 বছর ধরে ওই বর্ডারে যারা আমার আপন ছিল তাদেরকে আটকাতে লাগছে। কত কোটি কোটি টাকা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আমাদের সাবসিডি দিতে হচ্ছে, কত ডোনেশন এডস দিতে হচ্ছে, যাতে আমি একটু শান্তিতে থাকতে পারি, আমার মানুষজন একটু সেফ ভাবে বাঁচতে পারে। ওই ক্ষত তারা কিন্তু দিয়ে গেল। আমরা কেউ বুঝি না, এটা অ্যানালিসিস করি না, কিন্তু 41-এ তিনি বলছেন যে জোর করে কিচ্ছু নিও না, তাহলে অসুবিধা হবে। কারণ তিনি বলছেন যে দেশটাকে স্বাধীন করতে গেলে সেই সময় 42-এ একজন কলকাতা থেকে গিয়ে বললেন, ঠাকুর, অনেকেই আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে বলেন ঠাকুর যে পন্থা দেখিয়েছেন স্বাধীনতা অর্জনের সেটা খুব ভালো, ও একদম সঠিক, কিন্তু এই পথে দেশের সমস্যার সমাধান এবং স্বাধীনতা করতে গেলে অনেক দেরি লেগে যাবে। তার চাইতে দেশটাকে কোনোভাবে স্বাধীন করে নিতে পারলে তখন অল্প দিনের মধ্যেই আমরা সব ঠিক করে নেব। প্র্যাকটিক্যাল কথা। আমার ঘরে আগুন লেগেছে, আমি আগে আগুনটা বোঝাবো না ভালো ভালো জিনিসগুলো আগে সরানোর চেষ্টা করব? পরমপিতা এই প্র্যাকটিক্যাল কোশ্চেনের সম্মুখীন হলেন। সেই সম্মুখীন হবার পরে তাড়াতাড়ি তো হয়ে গেল, সবচেয়ে বেশি আমি বলি যে ত্যাগ। এই স্বাধীনতাটুকু, পলিটিক্যাল স্বাধীনতাটুকু অর্জন করতে গেলে কে কি ত্যাগ করেছে, সেই ত্যাগের কথা যখন ভাবি তখন প্রাতঃস্মরণীয় যাদের নাম মনে আসে, অমর শহীদ, যাদের প্রেরণা আমাদের অনুপ্রাণিত করে, যাদের আমরা স্মরণ করি, তারা তাৎক্ষণিক ইচ্ছায় প্রবল হয়ে আত্মদান করেছেন বা কর্মদান করেছেন। তাদের এই আত্মদানটুকু, জীবন দানটুকু যদি বাস্তবভাবে দেখা যায় তাহলে তার পরিধি বা কন্ট্রিবিউশন কিন্তু খুব কম। একটি ব্যক্তি, সে 18 বছর হোক, 20 বছর হোক, 19 বছর হোক বা 30 বছর হোক, যখন সকল তার আইডিওলজিতে ফেভার হয়ে দেশের জন্য দিয়ে দিচ্ছেন জীবন, আমরা উদ্বুদ্ধ হয়ে উঠি, তার পিছন পিছনে আরো 50 জন আমরা প্রাণ দিয়ে দিই, কিন্তু তাদের নেট এফেক্ট সোসাইটি ভিজাভিজ তার ফ্যামিলিতে তার জীবনটুকু। কিন্তু আমার প্রভু, আমার দয়াল, যার সমস্ত চলা বলা জীব উদ্ধারের জন্য, মঙ্গলের জন্য, তার সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি হলো তাকে মাতৃভূমি ছাড়তে হলো। মাতৃভূমি ছেড়ে তিনি আমাদের থেকে চলে গেলেন না। ওই সময় অনেকেই মারা গেছেন, কমিউনাল রাইটে মারা গেছেন, মরে গেছেন, শেষ হয়ে গেছে, ফ্যামিলির আবার দাঁড়িয়েছেন। কিন্তু এই মাতৃভূমির ত্যাগের জ্বালা
যার বয়স 58 বছর, তিনি 81 বছর অবধি জ্বলেছেন। তার সেই পদ্মার জলরাশি, তার সেই কুষ্টিয়ার ফ্যাক্টরির আওয়াজ, তার সেই আশ্রমের বৃক্ষের পবনমন্দ বাতাস, তার সেই রাসেল ভাই, শেখ ভাই, মুক্তার ভাই, কেউ নাই। এক রাত্রে হঠাৎ শুষ্ক জায়গায় একটিমাত্র কুয়ো, একটিমাত্র বড় বাংলো, গাছপালা 4-5টা, তার মধ্যে তিনি চলে এলেন। আমরা বলি যারা ত্যাগী পুরুষ এক কথায় কাঁধে গামছা নিয়ে বেরিয়ে আসে, আমার পরম দয়াল কাঁধে গামছা নিতেন না, তিনি চলে এলেন। কাঁধে কি নিয়ে এলেন? 60-70টা পরিবার সঙ্গে নিয়ে এলেন। 60 × 3 যদি ধরি, পরের দিন সকালে ওই শিশু বাচ্চাদের মুখে দুধ দিতে হবে। 240 জন মানুষকে ব্রেকফাস্ট দিতে হবে, দুপুরে খাওয়া দাওয়া আছে। সেইটা তিনি করে দেখালেন, কোন রকম ভাবে কারো সহায়তা না নিয়ে। কি করে করলেন? অলৌকিক ভাবে না, আমার আপনার বাবা, দাদা, কাকা, জ্যাঠা যারা ভেবে নিয়েছিল, তারা সেই সময় আত্মহত্যা দিতে পারত। শ্রী শ্রী ঠাকুরের ভক্ত বলে যারা ছিল, তারা প্রত্যেকে ওই এনভায়রনমেন্টের মধ্যে ছিল, কিন্তু তারা ইচ্ছা করলে কোনো দলে নাম লেখাতে পারত। তারা নিজের জীবনকে বাঁচিয়ে রেখেছিল, তাদের জীবনকে মহাজীবনের সঙ্গে মার্জ করে দিয়েছিল, এবং সেই নিজের জীবন এবং মহাজীবনের মাধ্যম দিয়ে জনজীবন যাতে উদ্ভাসিত হয়ে ওঠে, জনগণ মন অধিনায়কও যখন সত্যি সত্যি অধিনায়ক হয়ে উঠতে পারেন, পরম দয়াল যখন আমাদের সত্যি অধিনায়ক হয়ে উঠতে পারেন, তার জন্য সেই মানুষ, তাই আনা ভক্তরাজি অক্লান্ত পরিশ্রম করে সেই দুর্দিনে, সেই দূর দেশে কি করে পরম দয়াল একটু স্বস্তিতে থাকবেন, কি করে তার আদর্শটা আবার পুনঃ ধীরে 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 উঠবে জেগে। আর আজকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আফটার পাসিং অফ 75 years, where India stand with so-called political independence and where our satsang stand? কোটি কোটি মানুষ এক আদর্শের নিচে, তাদের একটাই সাধনা, বৃত্তি প্রবৃত্তির অধীনতা থেকে মুক্ত পাওয়ার। কমই আছে, দুর্বলতা আছে, কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তারাই আজকে স্বাধীন, সত্তার অধীন, সুয়ের অধীন। সত্তা এবং সুয়ের মূর্ত প্রতীক আমাদের পরম দয়াল। তাই আমরা বলতে পারি আমরাই স্বাধীন। আর যারা আজকে একটা ছুটির দিন পায়, আজকে ছাদে, পাড়ায়, ক্লাবে আধ ঘন্টার জন্য স্পিকারে গান শুনে মাতৃভাবের একটু ভারতের জেগে পতাকাটা টাঙিয়ে দিয়েই সেলিব্রেট করে ছুটির দিন, একই পাড়ায় যার পূর্বপুরুষরা একই মন্ত্রে, স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়ে ভারতকে স্বাধীনতা এনেছিল, সেই পাড়াতেই আমরা আজকে দ্বিধা বিভক্ত হয়ে নিজেদের মধ্যেই কালার্ড হয়ে, সেক্রেটারিয়ান হয়ে একদল এখানে পতাকা তুলছে, একজন ওখানে পতাকা তুলছে। রাত্রে বলে দেয় তোমার মাইকের আওয়াজ যেন আমার দিকে না আসে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। সত্যিই তাই। পৃথিবীর কোন দেশে
এই কনসেপ্ট নাই। তারা সকলে মিলে স্বাধীনতা আন্দোলন করে, পালন করে। তাই শ্রী শ্রী ঠাকুরকে বলা হলো, অনেকে বলে জাতীয় স্বাধীনতা যদি আসে তাহলে আপনি যেগুলো বলছেন সেগুলো অটোমেটিকই হবে, উন্নতি অটোমেটিকই হবে। তাই প্লিজ 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 আপনি আমাদের সঙ্গে সামিল হন। যোগ পুরুষোত্তম ত্রিকালদর্শ শ্রী শ্রী ঠাকুর 1945 বললেন, আলোচনা প্রসঙ্গে 6 পার্টে 205 পৃষ্ঠায় আছে, স্বাধীনতা দিলেও স্বাধীনতা পাওয়া হবে না। স্বাধীনতা দিলেও স্বাধীনতা পাওয়া হবে না, কারণ আমরা তো স্বাধীনতা মানেই বুঝি না। আমরা জানি 5 বছর পর কালিতে আঙুলে কালি লাগানোই স্বাধীনতা। আমার চরিত্রে, আমার শিক্ষায়, আমার ব্যবহারে সারা বছর যে কালি লেগে আছে সেই কালি কিন্তু একদিনে লাগিয়ে আলো হবে না। সেই কালি 2 মাসে চলে যায়, কিন্তু আমার যে কালি, সেই কালি কে দূর করবে? সে এলে তোর ঘর বাড়ি দৌড় আপনি হবে আলো, তাকে তো আনিনি। বিশ্বপিতা যিনি জন্মের প্রথমেই দেদীপ্যমান হলেন, আলোকিত হলেন, কেন? অন্ধকারে আর থেকো না, আলোকিত হও, আমরা হতে পারি। তিনি বলছেন স্বাধীনতা দিলেও স্বাধীনতা পাওয়া হবে না যত সময় বহু সংখ্যক জন ঠিক না হয়। স্বাধীনতা দেওয়া মানে হিন্ডারেন্স সরিয়ে নেওয়া, এর বেশি কিছু নয়। তার মানে তোমরা যে স্বাধীনতা চাইছো সেটা হচ্ছে যে তোমরা নিজেরা করবে, তোমরা নিজেদের ডিসিশন নিজেরা নেবে, কারো মুখাপেক্ষি হবে না। তাই ঠাকুর বলছেন স্বাধীনতা দেওয়া মানে হিন্ডারেন্স সরিয়ে নেওয়া, এর থেকে আর বেশি কিছু নয়। কিন্তু আমি বলি স্বাধীন মানে স্ব অর্থাৎ বিইং এর অধীন। বিইং এর অধীন মানুষ তখনই হয় যখন সে এমবডিড আইডিয়াল এর অধীন হয়, মূর্ত আদর্শে। এটা হতে হবে আমাদের। তখন বাপের 5 ছেলে যেমন পরস্পরের প্রতি ইন্টারেস্টেড হয়, দেশের লোকগুলি পরস্পর তেমনি হবে। লাভ সার্ভিস অটোমেটিক হয়ে উঠবে, কিংডম অফ হেভেন নেমে আসবে জগতের বুকে। আদর্শ কেন্দ্রিক পারস্পরিক দরদ ও সেবা বুদ্ধি যদি না জাগে, স্বার্থের কোন্দল যদি প্রবল হয়, প্রবৃত্তির লড়াই যদি শুরু হয়ে যায়, তাহলে সে স্বাধীনতা ধুয়ে কি জল খাবো? এনভায়রনমেন্টকে অসুস্থ রেখে আমি সুস্থ হব, তা হবার জো নেই, বিধির দলিলে তা লেখা নেই। কিন্তু এনভায়রনমেন্ট সম্বন্ধে আমরা আজ স্ব সাধ্য মতো কতখানি সক্রিয় ও সচেতন হয়েছি। পাশের বাড়িতে একজন না খেয়ে মরে গেলেও অনেকে তার খোঁজ রাখি না। অনেক বিপন্ন ক্ষতিগ্রস্ত করে নিজের সুবিধা করে নেবার প্রবৃত্তি তো আমাদের মধ্যে আছেই। পারস্পরিক দ্বন্দ্ব, দেশ ঈর্ষার তো অভাব আমাদের নেই। ইংরেজ আমাদের দেশ ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলিও কি আমাদের ছেড়ে যাবে? আমি বুঝি এসবের ব্যাধির প্রতিকার, এসবের ব্যাধির প্রতিকার হবে না যত সময় আমরা আদর্শের পূজারী না হব। এই চরিত্র নিয়ে যত সুযোগ সুবিধাই পাই তার সদ্ব্যবহার কমই করতে পারবো আমরা। পেলাম তো সুযোগ সুবিধা, তারপর চলছিলাম, চলতে চলতে যতটা না দেশের উন্নতি, তার থেকে ব্যস্ত আমরা স্ক্যামের খবর নিয়ে, তার থেকে ব্যস্ত আমরা নকল, সমস্ত কিছু নকল, ভ্যাকসিন নকল, সিভিল সার্ভিস নকল, পুলিশ নকল, নেতা নকল, জাজ নকল। এই নকলের চক্করে আমরা পড়ে আছি। কি ভালো কি মন্দ জানি না, কারণ আমরা তো এটাই চেয়েছিলাম, আমি যেমন চাইবো আমি তেমনই পাবো, আমরা তাই পেয়েছি। তাই এখনো সময় আছে, কারণ শ্রী ঠাকুর এবার করেই ছাড়বেন। ভারত জগৎ সমাজে শ্রেষ্ঠ আশ্রয় নেবে, তিনি করেই ছাড়বেন। এ নয় যে আমি আপনি করবো, তার ইচ্ছা তার মাধ্যম দিয়ে পূর্ণ হবে, আর হবেই। কারণ স্লো হলেও, ধীরে ধীরে হলেও
এই যে আমরা চেষ্টা করে বৃত্তি প্রবৃত্তির অধীন থেকে একটা ডিসিপ্লিন রিজাইমে এসে নিজের ইচ্ছা অনিচ্ছাগুলো একটু ফাইন টিউনিং করে নিই, আমরা সবকিছু করি, আমরা সামাজিক জীব, আমরা কিন্তু আলাদাভাবে কোনো জঙ্গলের সন্ন্যাসী বা সৎসঙ্গী নই। কিন্তু একটু দেখে নিই ঠাকুর এটা পছন্দ করেন তো, ওই যে আমি যাকে নিবেদন করে এলাম, তোমার দয়ায় লভিছি জনম সকলে পেয়েছে আমি, এই যেটা করছি এটাকে তার দেওয়া। আমি সকলে পেয়েছি যখন বলছি, আমার বাবা বলতেন, আমি বলছি, আমার ছেলে বলছে, নাতি বলবে, এই চেইন অফ কনফেশন, গ্র্যাটিটিউড, তোমার দয়ায় লভেছি জনম সকলে পেয়েছি আমি। তা তিনি যখন আমাকে সব দিয়েছেন, তার মধ্যে আমার এই চরিত্রটা পড়ে, তিনি আমাকে এটা দিয়েছেন না, আমি এটা সেলফ ক্রিয়েটেড করেছি। আজকে এই পুণ্য দিনে প্রকৃত স্বাধীন হতে গেলে, সত্তার অধীন হতে গেলে, আমাদের পরম দয়াল যেটা বলেছেন, ধীরে 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 মানুষকে প্রবৃত্তি, নিজেদের প্রবৃত্তি থেকে আলাদা হতে হবে, মানুষকে তার পথ দেখাতে হবে। সেই পথই হচ্ছে স্বাধীনতা, সেই পথই হচ্ছে সুয়ের অধীনতা, সেই পথই হচ্ছে ফ্রিডম, সেই পথই হচ্ছে লিবার্টি। পরম দয়াল রাতুল চরণে আপনাদের আজকে দিনটা শুভময় হোক, সর্বাঙ্গীন মঙ্গলময় হোক, সবাই ভালো থাকবেন, রোগমুক্ত থাকবেন, ভয় মুক্ত থাকবেন, সৎসঙ্গ যুক্ত থাকবেন, অবশ্যই ভার্চুয়ালি। আমার সৈকত ভাইকে দেখছি, পুরনো মানুষ, সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সাত্বিক ভাই আছেন, জয় গুরু। তিমির দা আছেন, জয় গুরু।